এবং তার কারণে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন, সেই স্বপ্নে বাধা পড়তে দেখা যাচ্ছে। কি নিয়ে আমরা আলোচনা করছি? যে এই নেশামুক্তি করতে গিয়ে বা ত্রিপুরাকে নেশামুক্ত করতে গিয়ে যাদের সবচাইতে বড় অবদান বা যারা এই পুরো অভিযানে নিজেদেরকে একেবারে সক্রিয় করে রাখার কথা, সেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আজ যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, 4 জন পুলিশ কর্মীকে রীতিমতো 1000-এরও বেশি নিষিদ্ধ নেশা সামগ্রী গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে এবং তার কারণে তাদেরকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে মহিলা এএসআই সহ এসআই এবং বাকি আরো 2 জন পুলিশ কর্মীদের গ্রেফতার করা হয়েছে। তাহলে কি করে এই নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন পূরণ হবে? এবং এই ঘটনার সাথে আরো একটা প্রশ্ন রয়েছে যে শুধুই কি পুলিশ প্রশাসন বা শুধুই কি পুলিশের কর্মীরাই এই কাণ্ডে জড়িয়েছিলেন? তার কারণ তাদের এই কাজ করার পেছনে বা এই প্রায় 1381 বোতল ফেন্সিডিল গায়েব করে দেওয়ার পেছনে কাদের জন্য এই কাজটা তারা করেছে, যে অভিযোগটা ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে বিভিন্ন তদন্তের মাধ্যমে উঠে এসেছে এবং সেই তদন্ত করার পর তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়। এখনো তাদেরকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এটা নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো, কি কি আপডেট রয়েছে এই গোটা বিষয়ের এবং প্রশাসন কতটা ব্যর্থ হয়ে পড়েছে এবং যে প্রশাসনের ওপর দায়িত্ব এই নেশামুক্ত ত্রিপুরা গড়ার, তাদের মধ্যেই যদি এই ধরনের প্রশাসনিক স্তরের মানুষরা থাকেন তাহলে তো নেশা কারবারিরা এমনিতেই ছাড় পেয়ে যাবেন। আমরা এর আগেও বহুবার বলেছিলাম যে বিভিন্ন থানা থেকে 100-200 মিটার দূরে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হওয়া, আগরতলার মতো রাজধানী শহরের আনাচে কানাচে একেবারে প্রকাশ্য দিবালোকে নেশা সেবন করতে দেখা যাওয়া, ড্রাগস ইনজেক্ট করতে দেখা যায়, সেখানে কৌটো পাওয়া যায় প্রচুর পরিমাণে এবং গোটা শহরটাই যেন এই নেশার মধ্যে ডুবে গেছে। এখন আবার নতুন করে দেখা যাচ্ছে যে যুব সম্প্রদায় এই নেশার কবলে এতটাই পড়ে গেছে যে তারা নিজেদের শরীরটাকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। এমন একটি নিষিদ্ধ ড্রাগস তাদের মধ্যে ঢোকানো হচ্ছে, তাদেরকে এমন ভাবেই পুরো মূল স্রোত থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে সেই নেশা কারবারিরা এবং তাতে তারা সফল হচ্ছে। আর দেখছে পুলিশ, দেখছে প্রশাসন এবং তাদের নাকের ডগা থেকে এই সমস্ত বেআইনি কাজকর্ম করে যাচ্ছে নেশা চক্রের মূল পান্ডারা। পুলিশকে তো ইতিমধ্যেই এই তদন্তের আওতায় আনা হয়েছে, কিন্তু তাদের সাথে অন্য কারা কাজ করছিলেন? তারা কাদের জন্য কাজ করছিলেন? তারা কি কোনো বড় নেশা মাফিয়া বা নেশা গ্যাংয়ের সাথে যুক্ত? তাদের সাথে কি কোনো ডিল হয়েছে কোনো নেশা কারবারিদের? এবং এই 1381 বোতল ফেন্সিডিল কোথায় বা গেল, কোথায় গায়েব হয়ে গেল? সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। তারপর দ্বিতীয় যে বিষয়ের দিকে আমরা নজর রাখবো তা হচ্ছে আজ মন্ত্রিসভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রিসভার পক্ষ থেকে। সেখানে ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী বেশ কিছু তাদের বর্তমান সিদ্ধান্ত, ক্যাবিনেটের সিদ্ধান্ত জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীদের উপস্থিতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তগুলি কিন্তু জানানো হয়েছে এবং তা কি সেটা আমরা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল বিষয়, রক্ষকই যখন ভক্ষক, অর্থাৎ ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে একটা বড় আপডেট যেটা পাওয়া গেছে যে তেলিয়ামুড়া থানার যে ফেন্সি পাচার কাণ্ড, সেই ফেন্সি পাচার কাণ্ডে অর্থাৎ সেখানে প্রায় 1381 বোতল ফেন্সিডিল যা পুলিশ সিজ করেছিল তা হঠাৎই গায়েব হয়ে যায়। কারা সেটা গায়েব করে দেয়, অর্থাৎ পেছনের দরজা দিয়ে তা আবারও কিন্তু মাদক কারবারিদের বা এই নেশা কারবারিদের মাস্টার মাইন্ডের হাতে তুলে দেওয়া হয়। এবং যে অভিযানটা করা হয়েছে সেই অভিযানটা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, এই অভিযানটা শুধুমাত্র লাইমলাইটে আসার জন্য, হেডলাইন তৈরি করার জন্য। যা খবর পাওয়া গেছে যে গ্রেপ্তার হয়েছেন মহিলা সাব ইন্সপেক্টর শম্পা দাস, পুলিশ ইন্সপেক্টর অজিত দেববর্মা, তার পাশাপাশি
সেখানে স্পেশাল ব্রাঞ্চের ইনচার্জ এএসআই শচীন্দ্র দেববর্মা এবং রাজেন্দ্র রিয়াং সহ তেলিয়ামুড়া থানার 4 জন পুলিশ কর্মীকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং এই পুরো ঘটনার দায়িত্বে ছিলেন ডিআইজি সঞ্জয় সাহা এবং ডিএসপি স্পেশাল ব্রাঞ্চ পান্নালাল সেন, নার্কোটিক্স ডিপার্টমেন্টের 2 পুলিশ ইন্সপেক্টর। এবং রবিবার রাতেই কিন্তু শীর্ষ আধিকারিকদের জোর জিজ্ঞাসাবাদের পর আজ সকালে অর্থাৎ সোমবার সকালে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মেডিকেল চেকআপের জন্য এই 4 জন পুলিশ কর্মীকে কিন্তু নিয়ে আসা হয় এবং তারপর তাদেরকে আদালতে তোলা হয়। এবং ইতিমধ্যেই এই পুলিশি কর্মকাণ্ডের জেরে রাজ্যে চাঞ্চল্য শুরু হয়েছে। এটা তো একটা মাত্র ঘটনা, যে ঘটনাটা আমাদেরকে আরো কিছু নিশ্চিত করে দিয়েছে বা এই ঘটনাটা সিলমোহর সেখানে দিয়ে দিয়েছে যে এই ধরনের ঘটনা বা এই ধরনের থানাকে হাতে নেওয়ার ঘটনা বা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কিছু সংখ্যক যারা পুলিশের উর্দি পরে অন্যের হয়ে কাজ করেন, দেশের জন্য কাজ না করে সমাজের জন্য কাজ না করে তারা নেশা মাফিয়া বা গ্যাংয়ের জন্য কাজ করেন, তাদেরকে আরো আইডেন্টিফাই করতে হবে। তার কারণ এদের সংখ্যা কিন্তু প্রচুর। তবে ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের গোটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছে শোনাবো আপনাদের। इन्फॉर्मेशन मिला था 20 तारीख तेलियामुड़ा पीएस में एक एनडीपीएस केस रजिस्ट्रेशन हुआ था अंडर रेलेवेंट सेक्शंस ऑफ लॉ। इसी में हमारा एसपी खोवाई डिस्ट्रिक्ट को एक इन्फॉर्मेशन मिला था। इसी में कुछ माल प्रैक्टिसेस और प्रोसीजरल लैप्सेस थे। इसका अनुसार एसपी साहब ने एक डिस्क्रीट इंक्वायरी ऑर्डर किया हुआ है। वो इंक्वायरी का कंप्लीशंस में कुछ फाइंडिंग्स आया हुआ है। इसी में अप्रोक्सीमेटली 200 बोटल्स ऑफ एस्कफ 100 मिली ईच मिसअप्रोप्रिएट किया हुआ है बोल के एक फाइंडिंग्स आया हुआ है। फाइंडिंग का आधार पर एक स्पेसिफिक केस तेलियामुड़ा पीएस में 25 नंबर केस रजिस्टर किया था। साथ ही साथ आज पर पीएचक्यू का ऑर्डर एक केस त्रिपुरा पुलिस का क्राइम ब्रांच एंटी नार्कोटिक्स यूनिट को हैंडओवर किया हुआ है। अभी केस इज अंडर इन्वेस्टिगेशन। साइड बाई साइड 4 पुलिस पर्सनल इसी में इन्वॉल्व है, इसको सस्पेंशन में प्लेस किया हुआ है। साथ ही साथ डिपार्टमेंटल इंक्वायरी और इन्वेस्टिगेशन चल रही है। सर उनका नाम क्या है? आज पर सुप्रीम कोर्ट गाइडलाइंस और मीडिया एडवाइजरी ऑफ द गवर्नमेंट हम लोग कोई भी अक्यूज पर्सन का नाम रिवील नहीं कर सकता है। वो इन्वेस्टिगेशन चल रहा है। सर जो माल जो लेके आए हैं अभी तक किसका माल है ये? আগেও বলেছিলাম যে কান টানলে হয়তো মাথা আসে এবং এই পুরো ঘটনার সূত্র ধরে কি তাহলে পুলিশ সত্যিকার অর্থে মূল মাস্টার মাইন্ডদের গ্রেফতার করতে পারবে? তাহলে কি পুলিশ পারবে? ইতিমধ্যেই যে যে ঘটনাগুলি রাজ্যের অন্যান্য জায়গাগুলিতে ঘটছে, যেভাবে নেশার পুরো একটা জাল বিস্তার করে ফেলেছে গোটা ত্রিপুরা রাজ্যে, গোটা ত্রিপুরা রাজ্যটাকে কিন্তু তারা সেখানে পুরো একটা জাল তৈরি করে সেই যুব সম্প্রদায়কে তাদের মধ্যে ক্যাপচার করে নিয়েছে। এবং যে 4 পুলিশ অফিসারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছিল তাদের খোয়াই আদালতে পাঠানো হয়। তারপর কিন্তু 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে খোয়াই আদালত এবং এই পুলিশ রিমান্ডে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ চালানো হবে এবং সেই জিজ্ঞাসাবাদের মূল মাস্টার মাইন্ড পর্যন্ত আদতে ক্রাইম ব্রাঞ্চ পৌঁছতে পারবে কিনা সেটাই দেখার। তার কারণ এই যে নেশামুক্ত ত্রিপুরার অভিযান বা রাস্তায় সড়ক পথে গাড়ি আটকে অভিযান করা, এটা আদতে কতটা ফুলফিল হচ্ছে, আদতে এর থেকে কি আউটপুট মানুষ পাচ্ছে, এর থেকে কতটা উন্নতি হচ্ছে সমাজের, কত কত নেশা কারবারিদেরকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে। আমরা যদি রেকর্ড দেখতে চাই বা পুলিশ যদি রেকর্ড দেখাতে চায় তাহলে কিন্তু সেখানে কোনো রাঘব বোয়ালের নাম পাওয়া যাবে না। বা বিগত বছরে যবে থেকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার কথা বলা হচ্ছে তবে থেকে কতজন নেশা কারবারিদেরকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে থানায় মামলা চলছে, তাদের বিরুদ্ধে কোর্টে মামলা চলছে, তা কিন্তু প্রশাসন দেখাতে পারবে না। তার কারণ হলো যে কখনোই কিন্তু কোনো মূল মাস্টার মাইন্ডকে পুলিশ পাকড়াও করতে পারে না। হয়তো নেশা সেবনকারী বা যারা পাচার কার্যে সাহায্য করে সেই চুনোপুটিদেরকেই পুলিশ গ্রেপ্তার করে, তার একদিন পর তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়। এনডিপিএস অ্যাক্টে মামলা করা হয়, তারপর সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করে পরদিন সকালেই কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারা আবার বহাল তবিয়তে তাদের সেই কাজে ফিরে যায়, আবারও তারা নেশা পাচারের মধ্যে যুক্ত থাকে এবং তারা এই কাজটা এত সহজে করতে পারছে তার কারণ তারা জানে যে তারা যদি আজ নেশা পাচার করতে গিয়ে ধরাও পড়ে যায় তাহলে তাদের অ্যাকাউন্টে তো টাকা ঢুকবে এবং তারপর তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য লোকও ঠিক করা থাকবে
এবং দুদিন পর তারা বিন্দাস আবারও সেই কাজে ফিরে যেতে পারবে। এবং সে কারণে অর্থাৎ এই আইনি ঢিলেমোর কারণে বা শাস্তির ঢিলেমোর কারণে আরো দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলি কিন্তু বিস্তরভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধিটাকে কোনোভাবেই আটকাতে পারছে না প্রশাসন। এবং এই প্রশাসনিক যে উদ্যোগটা একটা সময় দেখা গিয়েছিল বা যেভাবে যে দ্রুততার সাথে এই কাজগুলি করবে বলে প্রশাসন দাবি করেছিল, আমরা কিন্তু দেখতে পাইনি যে এখনো পর্যন্ত এই ধরনের ঘটনাগুলিকে পুলিশ কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছে। তার কিন্তু কোনো অ্যাচিভমেন্ট বা এই ক্ষেত্রে কোনো অ্যাচিভমেন্ট প্রশাসনের নেই। কেন নেই? তার কারণ হচ্ছে কোনো মূল মাস্টার মাইন্ড বা রাঘব বোয়ালদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে এখনো পারেনি। সেটা হোক রেলের মাধ্যমে নেশা ত্রিপুরায় ঢুকছে, প্রতিনিয়ত ঢুকছে কিনা, কারা এই কাজে জড়িত ছিল, কিছুদিন জিজ্ঞাসাবাদ চালানো হয়, কিছুদিন সেখানে বাড়িতে তল্লাশি করা হয়, অনেকেই আবার পালিয়ে যেতে সক্ষম হয়, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। তো একের পর এক এই ঘটনাগুলির পরেও যখন পুলিশের হাতে কিছুই এলো না, তারপর এই পুলিশ কর্মীদেরকে গ্রেফতার করা, তাদের বিরুদ্ধে এই যে অ্যাকশন বা তাদের বিরুদ্ধে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে তদন্ত শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো তদন্ত যে শুরু হয়েছে তার শেষ কোথায় হবে? এই তদন্ত আদতে কি ঠিকঠাকভাবে হবে? এই তদন্তের জেরে কি নেশার যে জাল বিস্তার হয়েছে, কারা উপরে বসে আছে, কারা এই পুরো ঘটনার পেছনে আছে, তাদেরকে কি পুলিশ আদতে টেনে আনতে পারবে কিনা সেটাই দেখার। আমরা এবার চলে যাব আমাদের দ্বিতীয় বিষয়ের দিকে। আপনারা এই বিষয় নিয়ে কি মন্তব্য থাকছে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট সেকশনের মাধ্যমে। দ্বিতীয় যে বিষয়টার দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে মন্ত্রিসভার বড় ঘোষণা। আজ ক্যাবিনেটের তরফ থেকে একটি ঘোষণা জারি করা হয়। তা হচ্ছে প্রথমত রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য রাজ্যের বিভিন্ন যে অফিসগুলি রয়েছে সেই অফিসগুলি সকাল 9:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে তার নির্দেশ দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি আগে যেমনভাবে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ দেওয়া হতো, এখন কিন্তু সপ্তাহের প্রত্যেক শনিবারই বন্ধ থাকছে। অর্থাৎ সপ্তাহে 5 দিন থাকবে অফিস ডেজ এবং সেই অফিস ডেজের মধ্যে সকাল 9:30 থেকে বিকেল 6টা পর্যন্ত, আগে যে সময়টা 5টা ছিল এটা কিন্তু এখন বাড়িয়ে 6টা করা হয়েছে। সকাল 9:30 থেকে 6টা পর্যন্ত অফিস আওয়ার চলবে। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পদে নিয়োগের কথাও কিন্তু সেখানে জানানো হয়েছে দপ্তরের পক্ষ থেকে, যেখানে আইসিএ দপ্তরের অধীন বেশ কিছু নিয়োগ হবে, প্রায় 51টি নিয়োগ হবে আইসিএ দপ্তরে। তার পাশাপাশি গ্রুপ সি পদে জিআরবিটির মাধ্যমে গ্রুপ সি পদেও কিন্তু সেখানে নিয়োগের কথা, প্রায় 70টি পদে সেখানে নিয়োগের কথা সরকারের তরফ থেকে জানানো হয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তগুলি ইতিমধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে। বেশ কিছু পরীক্ষা, বেশ কিছু সেখানে রিক্রুটমেন্টের বিষয় যে এখনো ঝুলে আছে, বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত বহু নিয়োগ প্রক্রিয়া এখনো কিন্তু প্রসেসিং এর মধ্যে চলছে, যার মধ্যে টেটের ক্ষেত্রে যদি আমরা দেখি এসটিজিটির একদিকে 2022-এর ফল প্রকাশ করা হয়নি, এখনো 2025-এর যে বিজ্ঞপ্তিতে পরীক্ষা হয়েছিল তার ফলাফল প্রকাশ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। কাদের কাদের নিয়োগ করা হবে, কতজনকে নিয়োগ করা হবে, দাবি উঠছে যে সম্পূর্ণ শূন্য পদ, যত সংখ্যক পদ রয়েছে 2000-এরও বেশি, তাদেরকে যাতে নিয়োগ করা হয় এসটিজিটির পদে। এখন দেখার বিষয় হচ্ছে যে দপ্তরের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া কতটা দ্রুততার সাথে হয়। আজকের মতো এখনকার মতো এই বিস্তারিত আলোচনা থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।